হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে এখন ক্লাস তো নিব না, আজকে শোনা গেলে সমস্যা নাই, যখন ক্লাস নিব তখন জোরে শোনাবো তোমাদের। কথা বুঝতে পারো কিনা এলো কথা আস্তে হলেও তোমাদের তো যে সিদ্ধান্ত হলো এটা আসলে আগেই আমাদের ডিন কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু একাডেমিক কাউন্সিলে পাস না হওয়া পর্যন্ত তোমাদেরকে বলার সুযোগ ছিল না আর কি। যেটা গতকালে পাস হলো, গতকাল আমাদের প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত মিটিং ছিল, সেখানে পাস হলো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের রুটিন, মানে কিভাবে তোমাদের কখন পরীক্ষা হবে, কখন আবার ক্লাস হবে, এই বিষয়ে তোমরা আগে হয়তো তোমাদেরকে কিছু বলা হয়েছে, এখন হয়তো আরো বেশি জেনে গেছো, তাই না? স্যার এরকম স্যার মার্জিনাল টাইমে আলামিনের কথাগুলো স্পষ্ট হচ্ছে না কেন? অন্য কেউ কথা বলতে দেখি। স্যার বলতেছিলাম স্যার, মানে স্যার একদম শেষ সময় স্যার জানালেন সবকিছু স্যার। আসলে এটা তো সবকিছু মানে একাডেমিক বিশ্ববিদ্যালয়ের নিয়ম হলে একাডেমিক কাউন্সিল অথবা সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু বাইরে প্রকাশ করা যায় না। এটা তো আসলে নিয়মের বাইরে যাওয়া যায় না। তোমাদেরকে আনঅফিশিয়ালি হয়তো কিছু কিছু জানানো হয়েছে, একেবারে জানানো হয়নি, তাই না? অফিসিয়ালি জানাতে গেলে এটা নিয়ম, কারণ বিশ্ববিদ্যালয় একটা আইন দ্বারা তৈরি হয়, যখন যে কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হয় তখন সেই আইনের বাইরে গেলে আবার এটা নিয়ে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তখন অনেকবার এবার আপত্তি জানায় আর কি এসব বিষয়ে। স্যার আমরা যখন ভার্সিটিতে এক্সাম দিতাম তখন তো স্যার ডেট আগে থেকেই জানতাম আমরা, আর কি কি সিলেবাস ছিল ওইটাও তো স্যার জানতাম। ঠিকই আছে, তখন তো অন্য সিস্টেম, এটা তো বিশেষ বিশেষ কারণে বিশেষ। তোমাদের তো আগের যে সিস্টেম ছিল সেটা একাডেমিক ক্যালেন্ডার, এটা 1 বছর আগে তৈরি করা হয়ে যেত, কখন কিভাবে হবে না হবে, আর এটা চলমান প্রক্রিয়া ছিল। আর এখন যেটা বিশেষ কারণে, আর সিলেবাসে তোমাদের যা পড়ানো এখন স্যার এই 4 দিন আগে জানানো হয়েছে না, স্যার, তোমাদের এটা তো আমাদের সিলেবাস জন্য তো তোমাদের অনেক জানাই আছে, ইনভেস্ট। কি পড়ানো হচ্ছে এর ভিতর থেকেই থাকবে, বাইরে থেকে তো থাকবে না, তাই না? স্যার অনেক সাবজেক্টে এখনো স্যার সিলেবাস জানেই না কিছু, কিভাবে এক্সাম নেবে। আর আরেকটা হলো একজনের বিষয়টা আবার কিছুটা মানে একাডেমিক কাউন্সিলে যেটা সিদ্ধান্ত হয়েছে, কোর্স ইনস্ট্রাক্টর তার মতো করে নিবে আর কি, মানে যেভাবে আমরা নেই সেভাবে নিব, তবে কখন নিব কিভাবে নিব সেটা কিছু ফ্লেক্সিবিলিটি ইচ্ছা করলে নিতে পারো, ডিনের অনুমতি সাপেক্ষে আর কি, কিছু কিছু ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে তোমাদের যে পরীক্ষার মানে সিলেবাস এদিক সেদিক করে নিয়ে জানা যাবে, খুব একটা কঠিন হবে না, কারণ তোমরা তো কঠিন করেও পরীক্ষা দিচ্ছ আমার জানার মতো আর কি, আর তোমাদের জন্য সহজই হবে ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে তোমাদের সিলেবাস নিয়ে কথা বলি আর কি। তোমাদের কুইজের যে সিলেবাস ছিল সেটা কি আমি চিন্তা করতেছি যে ফার্স্ট মিডে রেখে দিব, না সেকেন্ড মিডের জন্য রেখে দিব আর কি, আর বাড়াবো না। স্যার ওটাও তো স্যার অনেক ছিল, কুইজের জন্য তো অনেক ছিল স্যার, এই 4 দিনে স্যার এতগুলা কি স্যার পড়া সম্ভব? খুব বেশি মনে হয় না, কারণ আরেকটা জিনিস করতে পারো তুমি, যে আমি চিন্তা করছি তোমাদেরকে একটা টপিক কমিয়ে দেবো, ফার্টিলাইজেশন ক্লিভেজ একটা টপিক ছিল, সেই টপিক আমি কমিয়ে দিব আর কি, ঠিক আছে? কারণ প্রশ্ন তো করা তো প্রয়োজন, কারণ তোমার পড়লেই বুঝতে পারবে যে সব জায়গা থেকে আসলে প্রশ্ন হয় না, তাই না? আর তোমাদের কি কি কুইজের জন্য যেটা ছিল প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশারিজ অফ বাংলাদেশ, তারপর এজ এন্ড গ্রোথ, অ্যানাটমি অফ ফিশ, তারপরে ছিল হচ্ছে মৃগেল, তেলাপিয়া, সিলভার কাপ, স্যামন, এই 4টা ছিল। আর বাকি দুইটা স্ট্রাকচার অফ ম্যাচিউর এগ অথবা ফার্টিলাইজেশন ফেজেস। আমি চিন্তা করছি ফার্টিলাইজেশন ফেজেসটা বাদ দিয়ে শুধু স্ট্রাকচার অফ ম্যাচিউর এগটা রেখে দিয়ে তোমাদের মিডের জন্য চলে গেল আর কি। মিডে যেটা চলে যাবে সেটা একেবারে আমি চাচ্ছি এটা দ্বিতীয়বার তোমাদের রিপোর্ট করবো না, আর বাকি যা থাকবে তো ওগুলো হলো ফাইনালের জন্য। স্যার ভয়েস অনেক স্লো, মানে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি বলতে চেষ্টা করতেছি সেটা বুঝতে পারছো কিনা দেখো। বলছি তোমাদের যে কুইজের সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে ফার্টিলাইজেশন ক্লিভেজ থেকে ওমিট করে দিলাম আর কি, ওটা শুধু ওটা ফাইনালের জন্য রেখে দিলাম। আর বাকি যে টপিকস গুলো সেগুলোকে তোমাদের সেকেন্ড মিডের জন্য দিতে চাই আমি আর কি। তার মধ্যে প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশারিজ অফ বাংলাদেশ, তারপর এজ এন্ড গ্রোথ, তারপর অ্যানাটমি অফ ফিশ, সেটা কিনা এক্সটার্নাল ইন্টারনাল দুটা হবে, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাচিউর এগ। এই 4টা টপিক পাশে হলো বায়োলজি
চারটা মাসের বায়োলজি। আর বায়োলজিতে আসলে সবকিছু আসবে না, কিছু কিছু জিনিস আসবে, তুমি সামান্য একটু ভালো করে পড়তে হবে। আর বাকিগুলো স্যার ফার্টিলাইজেশনের শীটটাই ছোট, ওইটা থাক, একটা বড় কিছু কমায় দেন। ফার্টিলাইজেশন আমাদের ছোট না তো, প্রিভিয়াস প্রেজেন্ট স্ট্যাটাস অফ বাংলাদেশ প্রেজেন্ট স্ট্যাটাস অফ বাংলাদেশে এটা স্যার কমায়া দেন। এটা তো পড়ার কিছু নাই রে, ওটাতে কি করবা? স্যার এই বাদ দেন স্যার, এজ গ্রোথ বাদ দেন স্যার। না না, এই ব্যাপারটা ধরো প্রেজেন্ট স্ট্যাটাস পড়ার কিছু না, প্রেজেন্ট স্ট্যাটাস তোমাদের রিডিং করার বিষয়, এটাতে তো এটা থেকে তো কোনো বড় প্রশ্ন হবে না, এটা তুমি জানো। এখানে কিছু টাইম আছে, সায়েন্টিফিক নেম আছে, যে কোনটা এক্সোটিক স্পিস, কোনটা দেশি মাছ, কোনটা বিদেশি মাছ, এই জিনিসগুলোই পড়ার বিষয়, তাই না? আর এই জিনিসগুলো তো বলেই দিছে কি এরকম থেকে প্রশ্ন আসতে পারে। আর আর মৃগেল, তারপরে বায়োলজি, সিলভার কাপটা বাদ দিলে স্যার ভালো হয়। বায়োলজি যেগুলো আছে এগুলো তো খুব খুব বেশি কি না, আমাদের মিডে পড়ে প্রশ্ন খুব বড় প্রশ্ন হবে না আর কি, হয়তো বা একটা প্যারাগ্রাফে একটা প্রশ্ন হবে, যেমন উত্তর থাকে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে, অথবা বড় জোর এক পৃষ্ঠা, এর বেশি বড় প্রশ্ন হবে না। কারণ সেক্ষেত্রে যেমন প্রেজেন্ট স্ট্যাটাসে যদি বড় প্রশ্ন না হয়, তাহলে প্রেজেন্ট স্ট্যাটাস তো পড়ার কিছু নাই। যেমন প্রেজেন্ট স্ট্যাটাস থেকে তোমার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো পড়ার বিষয় আছে, আর এমনি তো আর খুব বেশি পড়ার বিষয় নাই। তারপরে এজেন্ট গ্রোথটা একটু দেখতে হবে, আর অ্যানাটমিফিশটা দেখতে হবে, আর আরেকটা স্ট্রাকচার অফ ন্যাচুরাল এলজেব্রা, একটা এগের স্ট্রাকচারটা কিরকম, তার ক্লাসিফিকেশন কিরকম, এই দুটো বিষয় পড়ার বিষয় আছে। আর বায়োলজি থেকে মৃগেল, কার্বন, তেলাপিয়া, তারপর সিলভার কাপ, যেমন এগুলো খুব কমন জিনিস, কিছু কিছু জিনিস তোমাদের জানতেই হবে, মানে খুব ইজি করে পড়া যায়, যে তাদের ম্যাচুরিটি কখন হয়, তারা কি খায়, তারপর হচ্ছে তাদের কতগুলো ডিম দেয়, কখন ডিম দেয়, কোন তাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন কি, তারা কি কোন জায়গায় থাকতে পছন্দ করে, এই কমন কতগুলো বিষয়কে যদি মাথায় নিয়ে পড়ো, তাহলে পড়াটা খুব ইজি হয়ে যাবে আর কি। আর এটা তো একবারই করবো, সেকেন্ড মিনিটে পড়লে পরে আর করতে হবে না। এখন বলো, তার তেলাপিয়াটা বাদ দেওয়া যায় না? বায়োলজি একটা হইলো বাদ দেন স্যার প্লিজ। স্যার এতগুলো আছে, আমাদের প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, অন্যান্য কোর্স তো আচ্ছা আছে। ঠিক আছে, এক কাজ করো, মৃগেলটা বাদ দিয়ে দেবো। স্যার মৃগেল তো সহজ। স্যার মৃগেল থাক, অন্য একটা বাদ দেন। না না, মৃগেলটা বাদ দাও, কারণ রুই কাতলা মৃগেল এটা ফাইনালের জন্য থাকবে, তখন তোমাকে যে কোনো মানে যেহেতু কাছাকাছি জিনিস রুই কাতলা মৃগেল, তখন এই জিনিসগুলা ফাইনালের জন্য থাক, যেখানে একটা পড়লেই তোমার বাকিগুলো কভার হয়ে যাবে আর কি, এই জন্য মৃগেলটা বাদ দিয়ে দিলাম। স্যার আমাদের হঠাৎ করে রুটিন দিচ্ছে, এখন তো টাইমও নাই বেশি, একটু কমায় দেন। এর চেয়ে বেশি কমানো আর কেন, তাহলে তো পরীক্ষা নেওয়ার দরকার নেই। স্যার তেলাপিয়াটা বাদ দেন স্যার, এটা অনেক কঠিন, মানে অনেক বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে মৃগেল থাকবে, তাহলে বাদ দিয়ে দিলাম। স্যার থ্যাংক। তাহলে তেমন আসলে এটা কিন্তু মিডের মধ্যে সিলেবাস না, এটা খুবই কম অল্প সিলেবাস, তার যেহেতু তোমরা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা, এই জন্য দেওয়া হবে। স্যার কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে, কি কি থাকবে? কোশ্চেন প্যাটার্ন সাধারণত যেরকম হয়, ছোট ছোট প্রশ্ন হবে, বড় প্রশ্ন হবে, সব মিলিয়ে হবে আর কি। আর সাধারণত কুইজ টাইপ প্রশ্ন না হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার বসে আর হলেও হতে পারে আসলে। স্যার আমাদের স্যার 50 মিনিট কি সময় থাকবে স্যার সেকেন্ড মিনিটের জন্য? হ্যাঁ 50 মিনিট সময় থাকবে। স্যার আর পরীক্ষা যে মিডের একটা মিনিট তোমাদের দেওয়াই লাগে না, তো আরেকটা মিনিট দেওয়া, মিড এবং ফাইনাল যেভাবে দেওয়ার কথা সেভাবে দিতে হবে। স্যার আমরা অ্যানসার শিট জমা দেব কিভাবে? ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দিবা। স্যার ছবি তুলে এতে পিডিএফ সময় লাগবে তো স্যার? অনেক টাইম লাগে। আর ছবি তুলে পাঠাতে বেশি টাইম লাগে না, যদি পিডিএফ না করতে পারো ছবি তুলে পাঠিয়ে দিবা। স্যার আপনারা পেজ নাম্বার বুঝবেন কিভাবে? একটা কোশ্চেনের পর তো একটা কোশ্চেন লিখতেই থাকবো, সব তো উলট পালট হয়ে যাবে। তুমি পেজ নাম্বার দিয়ে দিবা, তাহলে তো হয়ে যাবে। স্যার এইভাবে দিলে তো স্যার আপনাকে পুরো খাতাটা দেখা তারপরে স্যার বুঝতে হবে, অনেক টাফ হয়ে যাবে না? আমার জন্য টাফ হবে ঠিকই আছে, কিন্তু তুমি দিতে পারলে আমাকে কষ্ট করতে হবে, করার কিছু নেই। এছাড়া তো তুমি হার্ড খাতা আমার কাছে জমা দেওয়ার সুযোগ নেই, আছে কি? স্যার আমাদের তো টাইম দিতে হবে জমা দেওয়ার জন্য, এগুলো প্রসেস করতে তো স্যার 10-15 মিনিট লাগে। ছবি তুলে পাঠাতে বেশি সময় লাগে না, এটা বলে লাভ নেই। পিডিএফ করতে বলে তখন একটু বেশি সময় লাগে, ছবি তুলতে আর মোবাইল থেকে স্মার্টফোন দিয়ে ছবি তোলা আর পাঠানো খুব ইজি ব্যাপার। আর সবাই যখন একসাথে সেন্ড করে তখন অনেকের তাই যাইতে পারে না। স্যার আপনার ফেসবুক আইডিতে পাঠাবো নাকি ইমেইলে? যেখানে তোমার সুবিধা হয়।
তুমি গ্রুপেও পাঠাইতে স্যার আমরা আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না স্যার, একটু না বলছি তোমাদের যেখানে সুবিধা হয় সেখানেই পাঠাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি আমাদের গ্রুপেও পাঠাইতে পারো অথবা আমার ইমেলও পাঠাইতে পারো, যেটা তোমার কাছে ইজি মনে হয় আর কি। আর আরেকটা হলো পরীক্ষার সময় তোমাদেরকে ইনস্ট্রাকশন আমাদের বলা আছে যে মাইক্রোফোন পাশাপাশি ক্যামেরা অন রাখতে হবে আর কি। আর তোমাদেরকে একটু নিজেদেরকে একটু সচেতন হয় যে জায়গাটায় বেশি ভালো নেটওয়ার্ক পাওয়া যায় সেখানে থাকার চেষ্টা করবে আর কি। কারণ বাড়ির বিভিন্ন লোকেশনে দেখা যায় অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্ক অথবা মোবাইল নেটওয়ার্কে আপ ডাউন করে, সেই যে জায়গাটাই আপ ডাউন করবে না সেই জায়গাটাই থাকতে ভালো হবে সবাই, তোমাদের জন্য আমাদের জন্য। স্যার একটু আমাদের লেকচার গুলো থেকে একটু ইম্পর্টেন্ট বলে দেন। ইম্পর্টেন্স তো বলেই দিলাম, এই যে কথার ফাঁকে বলে দিলাম যে প্রথম স্টেজ থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। অ্যানাটমি কঠিন কিছু না। তারপর এজেন্ট গ্রোথ থেকে ওই দিন বলেই দিলাম। আর স্ট্রাকচার অফ ম্যাচুরিটি থেকে বলেই দিলাম যে একটা এগের স্ট্রাকচার কিরকম হবে, তারপরে এগুলো এগের ক্লাসিফিকেশনটা কি, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। আসলে সিলেবাস খুব বেশি বড় না, এখানে আর আইআরসিপি স্পেসিফিক ভাবে আর কি বলার আছে জানি না। আর এটা হলো বায়োলজি, যেমন কি বললাম, ব্রিগেল, সিলভার ক্যাপ আর স্যামন, তিনটা জিনিস তো খুব অল্প অল্প করেই দেওয়া আছে। স্যার আমাদের 50 মিনিটের মধ্যে লিখতে হবে আবার পাঠাতেও হবে। লিখতে পারবো, সমস্যা নাই, লেখা নিয়ে চিন্তা করবো না, প্রশ্ন আমি করবো। আর এটা হলো তোমাদের যদি একটু পড়ো তাহলে লেখা কোনো ব্যাপারই না। যেমন তোমাদের কুইজের জন্য দেওয়া হয়েছিল 20 মিনিট সময়, 20 মিনিটেও অনেকে লিখতে করতে পারবে, কিন্তু আসলে আনসার করতে একটু 10 মিনিট বেশি লাগে না। মানে এরকম কেন হবে, এরকম যদি না হয়, ঠিক আছে? তোমাদের 50 মিনিট সময় থাকবে, যদি তোমরা পাঠাইতে আরো বেশি ওর মধ্যে পাঠাইতে না পারো তাহলে 5 মিনিট সময় আরো বাড়ায় দেওয়া হবে, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করবে না। আর তোমরা একটু খাতা রেডি করে দিলো আর কি, যে পরীক্ষার খাতা এরকম একটা মিডিয়ার খাতা কয় পেজ হয় কি তোমাদের ধারণা আছে, তাই না? 4-5 পেজের একটা খাতা রেডি করে দিলো, যাতে এটা দেখি আমাদের দিন ম্যাডাম একটা ইনস্ট্রাকশন দিতে পারে এরকম ভাবে যে খাতাটা তোমরা যদি নিজেদের কাছে প্রিজার্ভ করে পরবর্তী সময় আমাদের কাছে ফিজিক্যালি জমা দিলে যে এটা আমাদের সংরক্ষণ থাকলো আর কি, যে তোমরা পরীক্ষা দিয়েছো। স্যার A4 সাইজে করব কি স্যার? যার যেটা ইচ্ছা, এটা কোনো বাইন্ডিং নেই, তোমার যেটা সুবিধা মনে হয়। তোমাদের নরমাল যে লিগ্যাল সাইজ খাতা কিনো না, খোলা পেজগুলো কিনতে কেনার সুযোগ থাকে, সেগুলো দিয়ে করতে পারো, সেটাই সুবিধা হবে। A4 পেজে তো খরচ বেশি হয়ে যাবে, তাই না? স্যার পরে কি এগুলো আবার জমা নিবেন আপনারা? না, আমরা তো তোমাদের অনলাইনে জমা নিব, তো তোমাদের কাছে খাতাগুলো প্রিজার্ভ করা থাকলে পরবর্তী সময় যখন ফিজিক্যালি আমরা ক্লাস নিব, ফিজিক্যালি তোমরা যখন আসবে তখন নিয়ে আসলে ভালো হবে। কারণ তোমাদের একটা পরীক্ষার অংশ, সেটা আমাদের কাছে প্রিজার্ভ থাকলে ভালো, তোমাদের কাছে তো প্রিজার্ভ থাকে না, তাই না? পরবর্তী সময় ভবিষ্যতে কখনো যদি তোমাদের কোনো প্রয়োজন হয় কোনো কারণে, তখন যাতে আমরা সেটা বের করে দিতে পারি আর কি। তোমাদের সেফটির জন্য তোমার মানে প্রিজার্ভ করে রাখা ভালো, আমার মনে হয় ভালো আর কি। স্যার ওই যে বললেন যে মাইক্রোফোন অন রাখতে হবে, স্যার আমরা যারা ম্যাক্সিমাম গ্রামে থাকি তারা তো বাইরে বসে ক্লাস করি, মাইক্রোফোন স্যার অন থাকলে তো স্যার আউটসাইডের কথা শোনা যাবে। কথা শোনা যাওয়ার জন্যই তো। আর তোমাদের উপর আমার বিশেষ করে স্টুডেন্ট তোমাদের যাদের সাথে ক্লাস নেই, সেই বিশ্বাস আছে যে তোমরা কোনো ধরনের উল্টাপাল্টা মানে অসৎ উপায় অবলম্বন করবে না। মাইক্রোফোন অন থাকলে তো স্যার সবার শব্দে সাউন্ডে পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা দেখা যাবে সেটা কি অবস্থা আর কি, যেরকম হয়, তাই না? স্যার 50 মিনিটে তো স্যার আর অন্য কিছু করা সম্ভব না স্যার, যা পারবো তাই তো লেখার সময় পাবো না। না সেটা তো ধরো তোমরা ক্লাসে যখন পরীক্ষা দাও 2জন বা 3জন ইনভিজিলেটর থাকে, এখানে তো সেই সুযোগ নাই। এখন এখানে একটা পদ্ধতি অবলম্বন করতেই হবে আর কি, ঠিক আছে? আমরা চেষ্টা করবো আর কি, ঠিক আছে? দেখা যাক পরে কি হয়। স্যার বাসার পাশে যে গাড়ির হর্ন স্যার, এটা তো স্যার একদম পুরো পরীক্ষাটা ডিস্টার্ব হয়ে যাবে। স্যার কোন দিন কোন পরীক্ষা হবে? এইটা মনে হয় ডিন অফিস থেকে রুটিন করে দেবে আমার ধারণা আর কি, কাল পরশু তোমরা রুটিন পেয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আমাদের পরীক্ষার মাঝে কি স্যার গ্যাপ দিবে না? সেটা তো এক সপ্তাহের মধ্যে কয়টা সাবজেক্ট তোমাদের আমি জানি না কি এরকম, সেই অনুযায়ী হবে। 4টা। তাহলে তো গ্যাপ পাবাই,
কারণ এক সপ্তাহ তো 7 দিন বা 5 দিন সময়, তাই না? আর ওই যে শুক্র শনি গ্যাপ, আর কোনো গ্যাপ না। মাঝখানে 4টা পরীক্ষা হলে তাহলে 4 দিন যদি হয় তাহলে আরেকদিন গ্যাপ পাবা। তাহলে স্যার মঙ্গল বুধ বৃহস্পতি টানা 3 দিন পরীক্ষা, তারপর স্যার আর এরকম ভাবে পরীক্ষা তো দিয়ে আসছো তোমরা তো খুব মানে খুব অনেক পরিশ্রমী, ফাইনাল পরীক্ষাও গ্যাপ ছাড়া পরীক্ষা দিয়ে দেবো। স্যার এরকম পরীক্ষা তো দিচ্ছে স্যার 1.5 বছর আগে, 1.5 বছর ধরে আমাদের কোনো পরীক্ষাই নাই, একটু আমাদের বিষয়টা খেয়াল এই করলে জন্য তো হতো না? তোমাদেরকে সিলেবাসকে কমিয়ে দেওয়া হলো, তাই না? আর পরীক্ষার প্রশ্ন তো একটু হয়তো আগে যেরকম হতো তার থেকে একটু ডিফারেন্ট হবে, তাই না? সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই, তুমি চেষ্টা করো যেটাকে তোমাদের সিলেবাস গুলো যেমন আমি তোমাদের বলে দিলাম, যেমন এইটুকু যদি পড়া হয়ে গেছে অলরেডি তোমাদের, সেখান থেকে আরো কমিয়ে দিলাম, সেইটা জাস্ট করে ফেলো, যাতে এটা নিয়ে তোমাদের পরীক্ষার আগের দিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেই হয়ে যাবে, বা 1 মাস পড়লেই হয়ে যাবে। স্যার লাস্টে যে একটা শীট দিছিলেন যে প্রেজেন্ট স্ট্যাটাস এর, ওইটা তো পুরাটা মানে ভালো করে হয় নাই। আমি তো বলেই দিলাম প্রেজেন্ট স্ট্যাটাস থেকে কিরকম প্রশ্ন আসছে। প্রেজেন্ট স্ট্যাটাস মানে কি? একটা স্ট্যাটিস্টিক্স, ওখানে অনেক কথা লেখা আছে, সব তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। আমি তো বলে দিলাম যে প্রেজেন্ট স্ট্যাটাস থেকে তোমার কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো বলবো, শুধু ওই শীট না, যে বাংলাদেশে কত ধরনের মাছ চাষ হয়, কি ধরনের মাছ চাষ হয়, কত ধরনের স্পিসিস আছে, মেরিনে কত ধরনের স্পিসিস আছে, এই ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো, কারণ হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট 5টা মাছের নাম যদি আসে সেটা তোমরা পারবে না, এরকম আর কি। অথবা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট 5টা এক্সোটিক স্পিসিস নাম বলো, অথবা বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে এরকম 10টা মাছের সাইন্টিফিক নাম লেখো। এইগুলো তো খুব কঠিন কিছু না, মনে হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কি। আর যদি বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো তোমরা ওভারঅল একবার দুবার রিডিং করো, সেখান থেকে যদি বুঝাচ্ছি কোনো প্রশ্ন আসে সেগুলো আনসার করা কঠিন কিছু হবে না। স্যার লাস্টের দিকে যে বিভিন্ন সিস্টেম সম্পর্কে বর্ণনা করা ছিল, মানে এই যে কি সিস্টেম জানি ছিল স্যার লাস্টে, ওগুলাও কি পড়বো? ওগুলো রিডিং করে দেখো, ওখান থেকে যে কোনো প্রশ্ন আসে ওগুলো তো গব্বতা মুখস্থ না আসতে পারে। ইন্টেনসিভ সিস্টেম, এক্সটেনসিভ সিস্টেম, এগুলা কি বলা আছিল? জি স্যার, ওগুলা বাদ দেন না। এটা তো তোমাকে যদি বলা হয় যে ইন্টেনসিভ কালচার আর এক্সটেনসিভ কালচারের মধ্যে পার্থক্যটা কি রকম হতে পারে, তোমরা যদি জানো, দেখলে ইনপুটের পার্থক্য হতে পারে, যে একটা হাই স্টকিং ডেন্সিটিতে আর একটা লো স্টকিং ডেন্সিটিতে হয়, আর একটা ম্যানেজমেন্ট বেশি ভালো হয় আর একটা ম্যানেজমেন্ট খারাপ হয়, মানে ম্যানেজমেন্ট এত স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়, একটা ওয়াটার করা হয় একটা করা হয় না, এরকম ভাবে করা হয়। এই ধরনের জিনিসগুলো তো মাথায় নিলে আমার ধরনের যে থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে। আমি গদবাদা মুখস্থ প্রশ্ন পছন্দ করি না, তো সেরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। কিছু কিছু টপিক ছাড়া, যেমন এই গ্রুপ থেকে আসতে পারে, অ্যানাটমি থেকে আসতে পারে, কিন্তু প্রেজেন্ট স্ট্যাটাস থেকে সেই ধরনের গদবাদা না, কিন্তু প্রেজেন্ট স্ট্যাটাস থেকে গদবাদা মুখস্থ প্রশ্ন আসার সম্ভাবনা কম, সেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। তো বলো, এই তোমাদের সিলেবাস নিয়ে কথা হয়ে গেল, আর ফাইনালের সিলেবাসটা তোমরা যদি পারো আমি লিখে মানে এগুলো ছাড়া তোমাদের মিডে যেটা শেষ হয়ে যাবে বা তাছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে ফাইনালে, এটা মনে রাখো আর কি। আর ফাইনালের আগে তোমরা আবার সময় পাবে ইনশাআল্লাহ, কারণ আমরা 1 সপ্তাহ প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি, তারপরে পরীক্ষা, তারপরে কিন্তু আবার 1 সপ্তাহ প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমার মনে হয় আমার সাবজেক্ট প্র্যাকটিক্যাল ক্লাসের মানে ক্লাস নেওয়ার জন্য হয়তো তখন ওই সময়টা তেমন কিছু থাকবে না, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালের যে কিছু কুইজ আছে, তারপরে প্র্যাকটিক্যালের কিছু বিষয় আছে, এবং ফাইনালের যে প্রিপারেশন আছে সেই বিষয়গুলো আমরা তখন দেখবো আর কি। স্যার আমাদের মিডের সময় কি ক্লাস হবে? না, মিডের সময় ক্লাস হবে কেন? মিডের সময় ক্লাস হওয়ার কথা বলে নাই, এখানে শুধু পরীক্ষাই হবে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি আজকের ডিসকাশন। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পরে রনির সাথে যোগাযোগ করে। স্যার পরীক্ষাটা কবে হবে আপনারটা, ডেটটা আমি জানি ইউনিভার্সিটি থেকে জানানোর কথা আর কি, তারপরে যদি না জানাই তো তোমাদের সাথে আমরা ডেট করে নিব আর কি। আর অ্যানাটমি থেকে কেমন টাইপের কোশ্চেন হবে? অ্যানাটমি কি বলতো, আমি অ্যানাটমি প্রশ্ন না, সেই অ্যানাটমি গুলো থেকে প্রশ্ন হতে পারে। অ্যানাটমি খুব কঠিন কিছু না, স্বাভাবিক, কারণ ওখানে বিভিন্ন অ্যানাটমি বলা আছে, ফিল্ড বলা আছে, কিছু বলা আছে, একটা ছবি আঁকতে দেওয়া যেতে পারে, তাই না? অথবা ইন্টারনাল যে অ্যানাটমি আছে, কতগুলো অ্যানাটমির নাম বলা যেতে পারে, ফাংশন কি হবে। স্যার একটু জোরে বলেন স্যার, বোঝা যাচ্ছে না।
বলছে বিভিন্ন অ্যানাটমি গুলোর বিভিন্ন একটা চিত্র আসতে পারে, তাই না? যে মাছের একটা মাছ আঁকো, তার বিভিন্ন অ্যানাটমি গুলো অথবা তার বিভিন্ন অর্গান গুলো চিহ্নিত করো অথবা এক্সটার্নাল ফিচার গুলো চিহ্নিত করো, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তোমরা তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে তোমরা এটা নিজেরা পড়ো, তাহলে এর মধ্যে পড়ার চেষ্টা করো। আর স্যার বায়োলজি থেকে কি ধরনের কোশ্চেন আসবে? বায়োলজি থেকে মাত্র 3টা বায়োলজি যা পড়ানো হয়েছে তাই, ছোট ছোট প্রশ্ন করানো হয়েছে, ওখানে যা পড়ানো হয়েছে সবই করতে হবে। স্যার সিলভার কার্পে যে লাস্টে একটা ছিল ওই যে ব্রিডিং প্রসেসটা, যে মানে প্রোডাকশনের ওইটা চিত্র দেওয়া ছিল, যে চিত্র কি পড়বো? চিত্র জেনে রাখো, তো আপাতত পড়া না পড়লে চলবে। আর যদি চিত্রটা বোঝা যায় ঠিক মতো? না স্যার। ওটা একটা সাইকেল আর কি, কিভাবে একটা মাছকে সাইকেল নিয়ে কথা বলা হচ্ছে, সেটা আপাতত বাধ্য রাখতে পারো, সমস্যা নেই। স্যার স্যামনেও মেবি এরকম একটা সাইকেল দেওয়া আছে। আর এগুলো তো সাইকেল তো মুখস্থ করার বিষয় না, সাইকেল তুমি একবার দুবার দেখলে এগুলো বুঝতে পারো, দেখতে পারবে, চিন্তিত হওয়ার কিছু নাই। আর পরীক্ষা আসলে পরীক্ষা তো পরীক্ষায়, তুমি যদি একটা কিছু প্রশ্ন আসছে সেমন নিয়ে, যদি সেমন থেকে একটা বড় প্রশ্ন আসে অথবা থেকে একটা বড় প্রশ্ন আসে, তুমি যদি কিছু টেক্সট আকারে লেখো ঠিকই আছে, তারপরে যদি কেউ ছবি দিতে পারো তো সেটা তো অবশ্যই আমি তাকে অ্যাপ্রিশিয়েট করবো, তাই না? সেই বিষয়গুলো যে স্টুডেন্ট সে তাই কিভাবে ম্যানেজ করবে তার উপর নির্ভর করে আর কি। একটা প্রশ্ন আসলে দেখা যায় টেক্সট লিখলে হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টরা সেটা কি করে, সেটার সাথে আরো কিছু লাগিয়ে দেয়, আরো কিছু অ্যাড করে দেয়, তখন কি টিচাররা ইমপ্রেস হয়ে যায়, তাই না? তো এই বিষয়গুলো তোমাদের মাথার, তোমাদের হাতে, এগুলো সবসময় হয়তো আমি বলে দেওয়া তোমাদেরকে সম্ভব না যে কখন কোনটা কি হবে। পরীক্ষা তো পরীক্ষায়, তাই না? আমি একটা আউটলাইন দিয়ে দিলাম, সেই আউটলাইন দিয়ে পড়তে থাকো, তারপরে বাকিটা তোমার পরীক্ষার হলেই বোঝা যাবে। আর তোমাদের কুইজ যে দুইজনের হয়নি না, দুইজন বাকি আছে নাকি? জি স্যার, আমাদের দুইজনের কুইজ বাকি আছে। আচ্ছা, দুইজন তুমি আমার সাথে যোগাযোগ করে কখন তুমি দিতে চাও নিয়ে নেবো, সমস্যা নেই। আর বাকি সবার কারো কি ডাবল আছে? কুইজের মার্কস কি কেউ ডাবল পেয়েছো? আমি সব পুরোটা চেক করে দেখা হয়নি, আমি জাস্ট ক্যালকুলেট করে তোমাকে জানিয়ে দিয়েছি। আমাদের কুইজটা কি মিডের আগেই নেবেন? বুঝি নাই। ও, তোমার কুইজ যখন দিতে চাও তোমরা, তোমাদের বললাম স্যার আজকে যদি দিতে চাই? আজকে দিতে চাইলে রাতে দিতে হবে। জি স্যার, তাহলে আজকেই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে এক সময় আমি তোমাদের দুইজন করে তখন রাত 9টা 10টার মধ্যে তাহলে বাজবে। এখন রাতে দিতে তোমাদের সমস্যা আছে কিনা দেখো। স্যার রাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, দিলে তাহলে রাতে ওই সময়টা দিয়ে দেবেন আর কি, সম্ভবত 8টা থেকে 9টার ভিতরে নিয়ে নিন তাহলে। ঠিক আছে, যারা আরো যদি কেউ বাকি থাকে তাহলে বলিও আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, কুইজের একটা কোশ্চেনের প্রবলেম ছিল আমার। বড় কোন প্রশ্ন? একটা প্রশ্ন নিচের কোনটি মেজর কাজ ছিল, এটার আনসার ব্ল্যাঙ্ক দিয়েছিলাম। না ওটা তো উত্তর ছিল মনে হয়। একটা প্রশ্ন মৃগেলের শীটে ওটা হচ্ছে কালিবাউস আর বাটা মাইনর কার্ভ দেওয়া ছিল। কালিবাউস মাইনর কার্ভ না, কালিবাউস মাইনর কার্ভ। তাহলে স্যার এটার আনসার কি হবে? ওটা কালিবাউস হবে স্যার। মৃগেলের শীটে কালিবাউস আর বাটা যে মাইনর কার্ভ দেওয়া। তাই? জি স্যার। তবে তো তোমাদের অন্য একটা প্রশ্ন ছিল, ওইটাতে সবাইকে মার্ক দিয়েছে, কে যে আনসার করে মানে করলেও মার্ক দিয়েছে আর আনসার না করলেও মার্ক দিয়েছে। তাহলে ওটা খালি মৃগেলের শীটে হয়তো তার ভুল আছে, আমি তো খেয়াল করে দেখিনি আর কি। স্যার ওইটা সবাইকে মার্ক দিয়ে দেন, ওইটা তো ভুল আছে। এমনিতে সবাইকে 1 মার্কস যোগ করে দিয়েছি, তাহলে ওটা হয়ে গেল। এমনিতে একটা প্রশ্ন তো 0.3 মার্কস, তাই না? সবাইকে আমি দিয়ে দিয়েছি। স্যার মেজর কার্ভ, স্যার
বলো স্যার মেজর কার্ভ মাইনর কার্ভ মানে নিয়ে একটু সমস্যা বলছিলাম স্যার, মানে স্যার দেখা যায় যে ফাওয়ের যে ইনফোটা আছে সেখানে স্যার দেখা যায় যে বাটা গুনিয়া এগুলোকে স্যার মেজর কার্ভ দিয়ে দিচ্ছে। তাই জি স্যার। আসলে মেজর কার্ভ আমরা নরমালি যেটা বুঝি, মেজর কার্ভ হচ্ছে যে একটু আকারে যেটা বড় আর কি, আর যেটা ছোট সেগুলোকে মাইনর কার্ভ বলা হচ্ছে আর কি, সেটাই। কিন্তু আসলে এই এখন ডেফিনিশন স্যার মানে স্যার মানে লেন্থের কোনো ইয়ে আছে, মানে এতটুকু লেন্থ হলে আমরা বুঝবো মেজর কার্ভ এরকম বা মাইনর কার্ভ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ওই এক্সাক্ট ওইরকম লেন্থ অনুযায়ী কোনো ডেফিনিশন থাকলে খুঁজে বের করে তোমাদেরকে জানিয়ে দেবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। কিন্তু নরমালি আমরা চোখে দেখি যে সাইজ, সেই সাইজের উপর ভিত্তি করে সাধারণত বলা হয়, কারণ বাটা গনিয়াম তারপরে আর কি আছে এরকম যে বাগন বাটা এই ধরনের যারা আছে সবগুলা কি মাইনর কার্ভ বলা হয় আর কি। আমি এতদিন জেনে আসছি আর কি, এখন ফাওয়ারটা হয়তো আমি খেয়াল করে দেখিনি আর কি। আর ইন্ডিয়ান মেজর কার্ভ বলতে রুই ক্যাপ্টেন মাইকেল কালীবস, আমি তোমাদের ক্লাসেও বলেছি অনেকবারে, হয়তো খেয়াল করে দেখো নাই, কিন্তু ওই তোমাদের যেটা হ্যান্ড আউট দেওয়া আছে সেখানে যে এরকম উল্টাপাল্টা লেখা আছে এটা খেয়াল করিনি। তো ঠিক আছে, ভালো থাকো, তোমাদের সাথে আগামী রবিবার ক্লাস আছে, তখন দেখা হবে। আর প্র্যাকটিক্যাল আগামী রবিবার হয়তো প্র্যাকটিক্যাল যে হ্যান্ড আউট গুলো দেওয়া হয়েছিল সেগুলো তোমরা একটু পড়ে আসো আর কি, তাই না? আমার তাহলে ক্লাস নিতে সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকো তাহলে তোমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।